আমার আজকের নিবেদন জীবন কাঠি মরণ কাঠি। লেখক বন্দে আলী মিঞা, পাঠে আমি রূপা। এক দেশে এক রাজা, রাজার বিশাল রাজপুরী, হীরা মানিক্যে ছড়াছড়ি। রাজপুরীর লোকজনে গমাগম, তথাপি রাজা আর তার দুই রানীর মনে সুখ ছিল না, কারণ তাদের কোনো ছেলে মেয়ে নেই। একদিন দুপুরবেলা রাজবাড়িতে একজন দরবেশ এলেন। রাজার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। দরবেশ দুয়োরানীর মহলে গিয়ে হাঁক দিলেন। দুয়োরানী তাকে খাতির যত্ন করল না, দূর দূর করে তাড়িয়ে দিল। দরবেশ সেখান থেকে ফিরে সুয়োরানীর মহলে গিয়ে হাঁক দিলেন। সুয়োরানী খুব সমাদর করে তাকে বসতে দিল। দাসী বাদীকে তার সেবা যত্ন করার জন্য হুকুম করল। বাদীরা কেউ চামর দুলিয়ে বাতাস করতে লাগলো, কেউ তার হাত পা ধুইয়ে দিল। তারপর ভালো ভালো খাবার এনে তার সামনে হাজির করল। দরবেশ আহার করে স্থির হয়ে বসলেন। সুয়োরানী আপন দুঃখের কথা তার নিকটে ধীরে ধীরে বলতে লাগলো। সকল কথা শুনে দরবেশ থলে থেকে একটা শুকনো ফুল বের করে তার হাতে দিলেন। বললেন, আগামী পূর্ণিমা রাতে এই ফুলটি লাল চন্দনের পিঁড়ির ওপর গুঁড়ো করে খাইও। তোমার একটি সোনার চাঁদ ছেলে হবে। সেই রাজকুমারের জীবন থাকবে তোমার রাজবাড়ির দিঘির একটি রাঘব বোয়ালের পেটের থলের মধ্যে। এই কথা বলে দরবেশ চলে গেলেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস। সকলে জানতে পারল সুয়োরানীর খোকা হবে। উজির, পাত্র, মিত্র, দাস দাসী সকলেই খুব খুশি হলেন। রাজা দুহাতে ধনরত্ন বিলিয়ে দিতে লাগলেন। রাজা দুয়োরানীকে খুব ভালোবাসতেন, রাত দিন তার মহলেই পড়ে থাকতেন। তিনি যেদিন থেকে জানতে পারলেন সুয়োরানীর খোকা হবে, সেই দিন থেকে তিনি হামেশা তার মহলেই যাতায়াত করতে লাগলেন। দুয়োরানীর মন হিংসায় জ্বলতে লাগলো। সে মনে মনে ছটপট করতে লাগলো। 10 মাস পর রাজপুরী আলো করে সুয়োরানীর একটি খোকা হলো। শিশুটি যেন একগুচ্ছ পদ্ম ফুল। তার চাঁদ মুখের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। রাজা রানী রাজকুমারকে দেখে দুনিয়া ভুলে গেলেন। দিনে দিনে রাজকুমার বড় হতে লাগলো। দুয়োরানী তার সৎ মা। সে মনে মনে জ্বলতে পুড়তে থাকলো, কিন্তু বাইরে সেই ভাবটা প্রকাশ করল না। সুয়োরানীর চেয়ে রাজকুমারকে সে বেশি করে সোহাগ করতে লাগলো, কিন্তু ভেতরে ভেতরে সে মতলব আঁটতে লাগলো কেমন করে তাকে মেরে ফেলা যায়। রাজকুমারের বয়স যখন 16 বৎসর, সেই সময়ে দুয়োরানী একজন দাসীকে টাকা কড়ি দিয়ে হাত করল। রাজকুমারের জীবন কোন জিনিসের মধ্যে আছে কৌশলে তা সুয়োরানীর কাছ থেকে যদি সে জেনে নিতে পারে, তবে তাকে অনেক বকশিশ দেবে। সেই দিন থেকে সময়ে অসময়ে সুয়োরানীর মহলে সে যাতায়াত শুরু করল। নানা কাজে সাহায্য করে সুয়োরানীর মন খুশি করতে লাগলো। একদিন সুয়োরানীকে কথায় কথায় সে বলল, বড় রানীমা, রাজকুমার আমাদের মহারাজের নয়নের মণি, বংশের দুলাল, তাকে খুব সাবধানে রাখবেন।
সুয়োরানী বলল, সাবধানে তো রাখা হয়েছে, কিন্তু তবুও তার শত্রু কি আর অভাব আছে বলো? দাসীটি বলল, আমরাও তাই ভাবি বড় রানীমা। দুশ্মনের থেকে সাবধান হয়ে থাকা দরকার। একটা কথা আপনাকে বলি, রাজকুমারের জীবন কোন জিনিসের মধ্যে আছে তা আমরা জানতে পারলে সতর্ক হয়ে পাহারা দিতে পারতুম। সুয়োরানী চুপি চুপি বলল, তুই অনেক কাল থেকে আছিস, অনেকটা আপনার জন হয়ে গেছিস, তোর কাছে বলতে তো আর বাধা নেই। বলছি শোন, রাজবাড়ির দিঘিতে যে মস্ত বড় রাঘব বোয়াল আছে, তার পেটের থলের মধ্যে আছে দুটো কাঠি, জীবন কাঠি আর মরণ কাঠি। ওই দুটোর মধ্যে আছে রাজকুমারের প্রাণ। দাসীটি মনে মনে খুশি হয়ে বলল, আচ্ছা রানীমা, আর আপনাকে কিছু বলতে হবে না। খুব সাবধান, কাউকে যেন বলবেন না। সুয়োরানী বলল, তোকে বিশ্বাস করে কথাটা বললাম, কাউকে যেন বলিস না। দাসীটা জবাব দিল, তাই কি বলতে পারি? এই কথা বলে সে চলে গেল। সে খুব তাড়াতাড়ি দুয়োরানীর মহলে গিয়ে হাজির হলো। দুয়োরানীর মহলে গিয়ে বলল, ছোট রানীমা, কি বকশিস দেবেন বলুন, আপনার দুশমন নিপাতের খবর এনেছি। দুয়োরানী হাসি মুখে বলল, আগে বল, তারপর বকশিস। দাসীটি বলল, শুনুন তবে, আপনাদের রাজপুরীর দিঘিতে যে রাঘব বোয়াল আছে, তার পেটের থলেতে রাজকুমারের প্রাণ রয়েছে জীবন কাঠি আর মরণ কাঠির মধ্যে। দুয়োরানী তার কথা শুনে আহ্লাদে আটখানা। তক্ষুনি আঙুল থেকে হীরের আংটিটি খুলে তাকে দান করল। দাসীটি খুব খুশি হলো। দুয়োরানী সেই দিন রাতে অসুখের ভান করে পড়ে রইল। রাজা এসে দেখতে পেলেন দুয়োরানী রেশমি চাদরে দেহ ঢেকে শুয়ে রয়েছে। রাজা খুব ব্যস্ত হয়ে উঠলেন। বললেন, রাজবৈদ্যকে খবর দেব কি? দুয়োরানী বলল, না, আজ দুপুরে ঘুমিয়েছিলাম, সেই জন্য একজন সাধু স্বপ্নে দেখা দিয়ে বললেন, রাজবাড়ির দিঘিতে মস্ত বড় একটা রাঘব বোয়াল আছে, সেই বোয়ালের থলেটা রান্না করে খেলেই তোমার অসুখ ভালো হবে। তাড়াতাড়ি সেই থলেটা আমার চাই। পরের দিন রাজার হুকুমে জেলেরা দিঘিতে জাল ফেলে রাঘব বোয়ালটাকে ধরল। বোয়ালের থলে থেকে জীবন কাঠি আর মরণ কাঠি দুটো বের করে সে সিন্ধুকে আটকে রাখল। রাজকুমার খেলা করছিল। সিন্ধুকে সেই কাঠি দুটো আটকে রাখতেই রাজকুমার সেখানেই হঠাৎ শুয়ে পড়ল, তারপর মারা গেল। খবর পেয়ে রাজা ছুটে এলেন। সুয়োরানী চিৎকার করে কাঁদতে লাগলো, তার বুক চাপড়াতে লাগলো। দুয়োরানী সবাইকে দেখিয়ে দেখিয়ে নকল করে কান্না করতে লাগলো। রাজপুরীতে শোকের ছায়া পড়ল। দুয়োরানী অনেক রাতে জীবন কাঠিটা সিন্ধুক খুলে বের করল। ওদিকে রাজপুরীতে সবাই অবাক হয়ে দেখতে পেল মৃত রাজকুমার জীবন পেয়ে উঠে বসেছে। পরের দিন একটু বেলা হলে দুয়োরানী জীবন কাঠিটা আবার সিন্ধুকে বন্ধ করল। সিন্ধুকে বন্ধ করবার সঙ্গে সঙ্গে রাজকুমার আগের মতো মারা পড়ল। রাজা দেখলেন এ এক অদ্ভুত ব্যাপার, রাজকুমার কখনো বাঁচে কখনো মরে। রাজা তখন রাজকুমারের মৃতদেহ ফুল বাগিচার ছোট্ট ঘরখানাতে রেখে এলেন। রাজকুমারের বিশেষ বন্ধু ছিল মন্ত্রীপুত্র। রাজা মন্ত্রীপুত্রের ওপরে রাজকুমারের তদবির তদারকির ভার দিলেন।
সুয়োরানী বুঝতে পেরেছিল এটা সেই দাসীটার গোপন কথা বলার শাস্তি। দাসীর দ্বারা খবর সংগ্রহ করে দুয়োরানী এই অন্যায় কাজ করেছে। সুয়োরানী নির্জনে বসে রাজকুমারের অদৃষ্টের কথা চিন্তা করে। কিরূপে দুয়োরানীর নিকট থেকে রাজকুমারের সেই জীবন কাঠি আর মরণ কাঠি উদ্ধার করা যেতে পারে, এই ভাবনাই সব সময় ভাবে। একদিন সুয়োরানী সেই বাদীটার কাছে নিজের দুঃখের কথা জানিয়ে কাঁদতে লাগলো। বলল, তুই ছোট রানীর বিশ্বাসের দাসী, তুই উদ্ধার করে না দিলে কেউ পারবে না। জীবন কাঠি আর মরণ কাঠি দুটো এনে দিতে পারলে আমার গলার এই মুক্তার মালা তোকে উপহার দেব। মুক্তার মালার দাম অনেক অনেক। দাসীর মন লোভে নেচে উঠল। সে সুযোগ খুঁজতে লাগলো। এদিকে প্রতি বৎসরের ন্যায় এবৎসরও নওরোজের মেলা বসেছিল। উজির নাজির পাত্র মিত্র আমির অমরাহ সকলের বাড়ি থেকে বউঝিরা সেই মেলায় এসেছে, কেউ সওদা করতে, কেউ বা বেড়াতে। দুয়োরানীও গিয়েছিল। দুয়োরানী মেলায় চলে যেতেই দাসীটা চুপি চুপি সিন্ধুক খুলে জীবন কাঠি আর মরণ কাঠি বের করে এনে সুয়োরানীর হাতে দিল। সুয়োরানী মুক্তার মালা খুলে দাসীর গলায় পরিয়ে দিল। সুয়োরানী তারপর খুব তাড়াতাড়ি ফুল বাগিচার ঘরে গিয়ে দেখতে পেল রাজকুমার আর মন্ত্রীপুত্র দুই বন্ধু বসে গল্প করছে। সুয়োরানী তাদের বলল, তোমরা এই ধনরত্ন নাও, দুটো তেজি ঘোড়ায় চড়ে এ দেশ ছেড়ে এক্ষুনি চলে যাও। 6 মাসের আগে এই রাজধানীতে ফিরে এসো না। দুই বন্ধু আর এতটুকু দেরি করল না। রাজবাড়ির ঘোড়াশালা থেকে দুটো ঘোড়া বেছে নিয়ে তারা রওনা হলো। যেতে যেতে অনেক দূর রাত শেষ হয়ে এলো। এক রাজার রাজ্য ছেড়ে আর এক রাজার দেশে গিয়ে পৌঁছালো। সেই দেশের রাজার একটি মাত্র মেয়ে, রাজকন্যার বিবাহের বয়স হয়েছে। রাজা দেশে দেশে ঘটক পাঠাবার আয়োজন করলেন, কিন্তু রাজবৈদ্যগণ গণনা করে বললেন, রাজকন্যার বিবাহ যে রাজকুমারের সঙ্গে হবে সে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পূর্ব দেশ থেকে ঘোড়ায় চড়ে আসবে এই রাজ্যে। রাজা রাজদৈবজ্ঞের কথায় নির্ভর করে আশায় আশায় রইলেন। অবশেষে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দেখা দিল। রাজা শহর কোতোয়ালের ওপর হুকুম দিলেন, আজ সন্ধ্যা থেকে আগামীকাল ভোরবেলা পর্যন্ত যে সকল ঘোড়া সাওয়ার শহরে প্রবেশ করবে তাদের আগামীকাল রাজ দরবারে হাজির করতে হবে। এই আদেশ অমান্য করলে গদ্দান যাবে। পরের দিন প্রাতঃকালে শহর কোতোয়াল 18 জন ঘোড়া সাওয়ারকে রাজ দরবারে হাজির করল। রাজা একে একে জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছেড়ে দিলেন। রাজকুমার আর তার বন্ধু মন্ত্রীপুত্রকে রাজ অতিথি রূপে অতি সমাদরে রাজপুরীতে স্থান দিলেন। রাজপুত্রের রূপ দেখে সকলেই খুব খুশি। তারপর বিদ্যা বুদ্ধি আর জ্ঞানের পরিচয় পেয়ে সকলে অবাক হলো। দিনের পর দিন কাটতে লাগলো। তারপর এক শুভ দিনে রাজপুরীর দেউড়িতে রোশন চৌকি বসল। নহবতের বাঁশির সুর বাতাসে ভেসে বেড়াতে লাগলো। চারিদিকে উৎসবের সাড়া পড়ে গেল। শুভ লগ্নে রাজকুমারের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। রাজার প্রজারা 7 দিন 7 রাত্রি ধরে আমোদ উৎসবে মেতে রইল। এদিকে 6 মাস পূর্ণ হবার আর কয়েকটি দিন শুধু বাকি।
মন্ত্রীপুত্র রাজপুত্র সন্ধ্যাবেলায় হাওয়া খেতে বের হয়েছিল। মন্ত্রীপুত্র বলল, রাজকুমার, তোমার মায়ের শেষ কথা কি তোমার মনে পড়ে? রাজকুমার বলল, পড়ে। তিনি তো 6 মাস পরে দেশে ফিরে যেতে বলেছেন। কেমন? মন্ত্রীপুত্র বলল, তাহলে এবার যাবার আয়োজন করো। 6 মাস পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই। রাজকুমার বলল, আচ্ছা, তাড়াতাড়ি ব্যবস্থা করছি। প্রাসাদে ফিরে এসে রাত্রিতে রাজকন্যাকে সে বলল, এবারে চলো আমরা দেশে যাই। রাজকন্যা বলল, আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান। তাদের ইচ্ছা আমাকে যে রাজকুমারের সঙ্গে বিয়ে দেবেন তাকে এই রাজত্ব দান করবেন। রাজকুমার মুচকি হাসল আর জবাব দিল, আমিও পিতামাতার একমাত্র পুত্র। আমরা 2 বন্ধুতে দেশ ভ্রমণে বের হয়েছি। ভ্রমণ শেষ হলে দেশে ফিরে যাব। তুমি পথে আমার অপেক্ষায় ছিলে, সে কথা ধারণা করিনি। অদৃষ্টের লিখন কেউ খণ্ডন করতে পারে না। তোমার সঙ্গে হলো বিয়ে। এইবার তুমি আমার দেশে চলো। পুত্রবধূর মুখ দেখলে আমার পিতামাতা খুব খুশি হবেন। তোমার দেশ, 2 দেশের রাজত্ব যদি আমাকে নিতে হয় তবে নেব। রাজকন্যা খুশি হলো, বলল, তবে চলো তোমার দেশে। কিছুদিন শ্বশুর শাশুড়ির সেবা করে জীবন ধন্য করি। পরের দিন থেকে রাজকুমারীর যাত্রার আয়োজন হতে লাগলো। হাতি সাজালো, ঘোড়া সাজালো, দোল চৌদল সাজলো, দাস দাসী সাজলো। রাজা আর রানী, কন্যা ও জামাতাকে দান যৌতুক সাজিয়ে দিলেন। রাজকুমারের যাত্রার পূর্বদিন মন্ত্রীপুত্র দেশে রওনা হয়ে গেল। মন্ত্রীপুত্রের নিকট সংবাদ পেয়ে রাজা আর সুয়োরানী আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। সমগ্র রাজপুরী ফুল আর আলোকমালায় সজ্জিত হলো। পথে পথে তোরণ তৈরি হলো, নানা প্রকারের আমোদ প্রমোদের ব্যবস্থা হলো। রাজা ও রানী পুত্র ও পুত্রবধূর জন্য সাগ্রহে অপেক্ষা করতে লাগলেন। পরের দিন বাদ্যভাণ্ড বাজিয়ে নববধূকে সঙ্গে নিয়ে রাজকুমার ধীরে ধীরে রাজপুরীতে প্রবেশ করল। রাজা আর সুয়োরানীর পুত্র ও পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিন পর পিতামাতার সঙ্গে রাজকুমারের মিলন হলো। তাদের আনন্দের সীমা রইল না। তারপর সুয়োরানীর সব কিছু ষড়যন্ত্রের কথা সুয়োরানী আর সেই দাসীর মুখে রাজা জানতে পারলেন। তিনি রেগে আগুন হলেন। একটা গর্ত খুঁড়ে নিচে কাঁটা আর ওপরে কাঁটা দিয়ে দুয়োরানীকে তার মধ্যে চাপা দিয়ে দিলেন। অতঃপর রাজা সুয়োরানী রাজকুমার আর পুত্রবধূকে নিয়ে পরম সুখে দিন কাটাতে লাগলেন। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। ধন্যবাদ।